সব তার উপরে ট্যাক্স ঢুকাই দিছে। আমরা তো মাটিয়ে হেলাইছে। মানুষের ইনকামের সাথে খরচের সাথে কোনো মিল নাই। চাউলের বাজারে স্বস্তি নেই, মুদির বাজারে স্বস্তি নেই। বাজেট ঘোষণার পরপরই বাজারে উত্তাপ। আরেক দফা বাড়লেও আদা, রসুন, ডাল সহ নিত্যপণ্যের দাম। এসি ফ্রিজের দাম বাড়ায় গরমে অতিষ্ঠ মানুষের ক্ষোভ। হঠাৎ সিপিডির ইউটার্ন, সংযত বাজেট প্রস্তাবে সরকারের বন্দনা। শিক্ষা স্বাস্থ্য গুরুত্ব দেয় সাধুবাদ। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা অসম্ভব বলে মত। ঐতিহাসিক 6 দফা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ইতিহাসের বাঁক বদলের মাহেন্দ্র খন ছিল 7 জন। ধানমন্ডিতে ওবায়দুল কাদের। এবং বিশ্বকাপে বাংলাদেশের সামনে কাল শ্রীলঙ্কা পরীক্ষা। ম্যাচের আগের দিন হেড কোচ সহ বেশিরভাগেরই হোটেল বিলাস। স্বপ্নের জয়ের আশায় ডালাসে আসছেন প্রবাসীরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। বাজেট ঘোষণার পরদিনই বাজারে নিত্যপণ্যের দামে উত্তাপ। সবজি, মাছ, আদা, রসুন সহ দাম বেড়েছে নিত্যপণ্যের। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ক্রেতারা বলছেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই প্রস্তাবিত বাজেটে। এতে নিত্যপণ্য সহ সবকিছুতেই খরচ বাড়ছে তাদের। মূল্যস্ফীতি কমাতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। জিনিসের দাম বাড়তেছে কোনো রকম কোনো সারা শব্দ নাই। যারা সরকারি লোক আর কি তাদের জন্য আর কি ঠিক আছে, কিন্তু যাদের মনে করেন অনেক নিম্নবিত্ত তাদের জন্য আর কি খুবই কষ্টকর হয়ে গেছে। পরিস্থিতি মানুষের ইনকামের সাথে খরচের সাথে কোনো মিল নাই, এই কারণে মানুষ এভাবে কথা বলে। যে কর্ম করি এই কর্মতে যে ইনকাম হয় এই পর্যন্ত চলা যায় না, খুব কষ্ট হয়। গাড়ির ক্যারিং খরচ বেশি, খাবারের দাম বেশি, মাছের দাম বেশি, মানুষ কোন দিকে যাবে? সবজির বাজারে স্বস্তি নেই, মাছের বাজারে স্বস্তি নেই, গোশের বাজারে স্বস্তি নেই, চাউলের বাজারে স্বস্তি নেই, মুদির বাজারে স্বস্তি নেই। আছে কোন যায় স্বস্তি? এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আগামী 1 বছরের দেশের উন্নয়নের যে রূপরেখা, সেটা কিন্তু এবারের বাজেটের যে অধিবেশন হলো, সেই অধিবেশনে কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেই রূপরেখার মধ্যে ক্রেতাদেরকে স্বস্তি দিতে কি রয়েছে, সেই প্রশ্ন ছিল ক্রেতাদের কাছে আমাদের। তারা যেটি বলছেন যে তাদের বাজারে যে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, তার ভিতরে তাদের জন্য কোনো স্বস্তির কোনো আভাস তারা দেখতে পায়নি। বরঞ্চ তারা দেখতে পেয়েছে যে আসলে এবারের বাজেট তাদের উপযোগী না, এরকম বলতে পারি আমরা। কারণ হচ্ছে যে আমরা এই যে সবজি বাজারের কথাই যদি একটু বলি, এখনকার বাজারে 1 কেজি পটল কিনতে আপনাকে কি গুনতে হবে প্রায় 50 থেকে 60 টাকা। নতুন বাজারে আগত যে কচুরমুখী, সেটা কিন্তু সেঞ্চুরির উপরে বিক্রি হচ্ছে, আমরা বলতে পারি। স্বস্তিতে নেই বেগুন থেকে শুরু করে অন্যান্য যে প্রোডাক্ট আছে, করলা, সেটাও বলতে পারি দাম। এখন এইখানে তো শুধুমাত্র সবজির কথা যদি আমরা বলি, সেই পরিস্থিতি গেল। কিন্তু অন্য দিক থেকেও যদি আমরা পেঁয়াজ, আদা, রসুন, ঈদ কেন্দ্রিকের কথা বলি, পেঁয়াজের দাম কিন্তু আমরা দেখছি 80 টাকা ছাড়িয়ে, কিন্তু যেটি ভালো মানের পেঁয়াজ সেটা 90 টাকাও চাওয়া হচ্ছে। অন্যদিক থেকে আদা, রসুন যেটি 250 টাকার কাছাকাছি কিন্তু ঠেকেছে। আসলে এই যে অস্বস্তিদায়ক পরিবেশ, এটির ক্ষেত্রে ক্রেতার জন্য কি স্বস্তির কোনো বার্তা আছে? এরকম প্রশ্ন কিন্তু আমাদের কাছেও তাদের ছিল, এবং আমরাও তাদের কাছে ছিল যে সত্যি বার্তা কী চান তারা। তাদের যে দাবি শুধুমাত্র যে 1 বেলা 2 মুঠো খেয়ে পরে বাঁচতে পারে, সেটি চায়। যদিও বেঁচে আছে, কিন্তু এই বেঁচে থাকাটা যে এখন তাদের জন্য দায় হয়ে দাঁড়াচ্ছে, এমন কিন্তু মন্তব্য আমরা শুনতে পেয়েছি। যদি এই যে আমরা তো ধরেন এই সবজি, মাছ, মাংস, ডাল সব কিছু পরিস্থিতি দিন শেষে যদি কেউ একটু আমদানিকৃত ফল খেতে চায় বা দেশীয় ফল খেতে চায়, সে দেশীয় ফলের কিন্তু বাজারে যে স্বস্তি আছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। কেননা হচ্ছে যে আমের কেজি যেখানে এখন সিজনাল, সেটাও কিন্তু আপনার 1 থেকে 150 টাকা বলতেছে। এর পাশাপাশি যে আমরা কাঁঠাল দেখতে পাচ্ছি, সেই কাঁঠালের দামও কিন্তু স্বস্তি নেই। কারণ হচ্ছে যে মানভেদে কিন্তু কোনো কাঁঠাল চাওয়া হচ্ছে 200 থেকে 300 টাকা, আবার ছোট যেটি মনে হচ্ছে সেটি কিন্তু 100 টাকা। একটু লিচুর যদি পরিস্থিতি আমরা দেখাই, দেশীয় লিচু যেটা হচ্ছে সিজন আসলে কিন্তু শুধুমাত্র 15 দিন থেকে 1 মাস সময় গড়িয়ে কিন্তু ক্রেতাদের চাওয়ার মধ্যেই থাকে। সেই লিচু ভালো 100 লিচু কিনতে গেলেও ক্রেতাকে গুনতে হবে সেখানে 400 থেকে 500 টাকা। সর্বোপরি বলা যায় যে এই যে রূপরেখা আগামী 1 বছরের দেখালো সরকার, জনগণ বান্ধব কি আসলে সেটি আছে কিনা, জনগণের সেই প্রশ্ন কিন্তু বরাবর মতো রয়েছে। তবে তারা চায় যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকার করবে এবং পণ্যের দাম কমবে, এই দাবি কিন্তু বরাবরের মতো এখনও ক্রেতাদের মাঝে বিরাজমান। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারওয়ান বাজার থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।
চলতি অর্থ বছরের চেয়ে মাত্র 4.6% বাড়িয়ে আগামী অর্থ বছরের 7,97,000 কোটি টাকার যে বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী তা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সিপিটি। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন বিশ্লেষণ তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। টেকসই উন্নয়নের পথে শিক্ষা স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়াকেও ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা কিংবা মূল্যস্ফীতির হার ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু একটা বাস্তবহীনভাবে কিন্তু সেগুলো প্রাক্কলন করা হয়েছিল এবং পরবর্তীতে দেখা গেছে যে সেগুলি আসলে সঠিক হিসাব ছিল না। সবাই বলে আসছিলাম যে এই সময়ে যখন উচ্চ মূল্যস্ফীতি এবং আমাদের যে বিভিন্ন দায় দেনা বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাচ্ছে, সেই সময়ে একটা বিশাল বাজেট না করে একটা সংযত বাজেট করার দিকে আমাদের যাওয়া উচিত, যাতে কিনা মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরা যায়। সেরকম একটা অনেকটাই চেষ্টা করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ। ঊর্ধ্বমুখী খেলাপি ঋণ, বিনিয়োগ স্থবিরতা সহ নানা কারণে যখন তারল্য আস্থার সংকটে দেশের ব্যাংক খাত, তখন আসছে বাজেটের 2.5 লাখ কোটি টাকার ঘাটতির অর্ধেকের বেশি এই খাত থেকেই পূরণ করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। ব্যবসায়ী অর্থনীতিবিদদের সংখ্যা, এতে বাধাগ্রস্ত হবে বেসরকারি খাতের বিনিয়োগ, কমবে কর্মসংস্থান, বাধাগ্রস্ত হতে পারে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরই বাড়ছে বাজেটের আকার। চাহিদা অনুযায়ী রাজস্ব আদায়ে ব্যর্থ হওয়ায় ঘাটতি বাজেট মেটাতে হয় ব্যাংক সহ অভ্যন্তরীণ ও বিদেশি ঋণ থেকে। এবারের বাজেটেও 2,56,000 কোটি টাকা ঘাটতির বেশিরভাগই নেওয়া হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে। বৃহস্পতিবার প্রায় 8 লাখ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ। গেল 5 বছরের তথ্য বলছে 2019-20 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত প্রায় 3 গুণ বেড়েছে ব্যাংক খাত থেকে নেয়া ঋণের পরিমাণ। সংকট কাটাতে তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান না থাকায় নতুন অর্থ বছরের জন্য ব্যাংক থেকে 1,37,500 কোটি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 23,400 কোটি টাকা ঋণ নেবে সরকার। ব্যাংক ঋণের সুদহার বাজার ভিত্তিক করাই এমনিতেই বিপাকে শিল্প উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে সরকারের ব্যাংক নির্ভরতায় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে চ্যালেঞ্জ বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। বেসরকারি খাতে চলতি ঋণের প্রবাহ যদি না বাড়ার সুযোগ থাকে, তখন এটা ব্যবসা বাণিজ্যের জন্য একটা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা ক্রিয়েট করবে। সুদের হার বাড়লে আপনার ইকোনমিক গ্রোথ রেট কমতে বাধ্য, প্রোডাকশন খরচ বেড়ে যায়, ইনফ্লেশনের উপরেও একটা বড় ধরনের চাপ পড়ে। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়লে বাধাগ্রস্ত হবে নতুন কর্মসংস্থান। মূল্যস্ফীতি আছে, রিজার্ভ কমে যাচ্ছে। সরকার ইমিডিয়েটলি যদি আর্থিক খাতটা যদি সুসংগত না হয়, ব্যাংকিং সেক্টরটা, ব্যবসা বাণিজ্য যদি ভালো না হয়, তবে সরকার কি করে ট্যাক্স আদায় করবে, প্রত্যক্ষ কর বলেন, পরোক্ষ কর বলেন, ভ্যাট আদায় করবে, ডিফিকাল্ট হয়ে যাবে। ব্যাংকের দুর্বলতা কাটাতে ঋণ খেলাপি ও দুর্নীতি অনিয়ম বন্ধে সুশাসন নিশ্চিত করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রোববার শপথ, এখনও বিরোধের সুর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে। পোল্টিবাজ পরিচিতি পাওয়া নীতিশ নাইডু দিল্লিতেই বসে আছেন। শুক্রবার আবারও নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তারা। দর কষাকষিতে আরও কি চান তারা? এর মধ্যেই বোমা ফাটিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, লোকসভা নির্বাচন ঘিরে এ যাবৎকালের সবচেয়ে বড় শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, আর এর সঙ্গে মোদী ও অমিত শাহ জড়িত বলেই ইঙ্গিত তার। লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গত 10 বছরের মধ্যে নানামুখী চাপে নরেন্দ্র মোদীর বিজেপি। সমর্থকদের অভিযোগ, দলের শীর্ষ নেতাদের বিতর্কিত সিদ্ধান্তের কারণেই ফলাফল বিপর্যয়, আর এজন্য নেতারাও একে অন্যের উপর দায় চাপাচ্ছেন। রোববার নতুন সরকারের শপথের আগেই গেরুয়া শিবিরে অস্বস্তি। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছেন বিজেপি শরিক বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। সরকার গঠনে তারাই একমাত্র ভরসা, আর এই সুযোগে যোগ বুঝে কোপ মারছেন বারবার দল পাল্টানো বিহার ও অন্ধ্রপ্রদেশের এই দুই নেতা। নয়াদিল্লিতে দাবি দেওয়া নিয়ে বৈঠকও করেছেন মোদীর সঙ্গে। ভারতের গণমাধ্যম বলছে, শুক্রবার আবারও বৈঠকে বসছেন। প্রশ্ন উঠেছে, বাধাটা কোথায়? আলোচনা চলছে পার্লামেন্টে বিরোধী দল ইন্ডিয়া জোটের নেতা কে হবেন। যদিও নেতৃত্ব দিবে দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি। এবার পার্লামেন্টে রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করবেন এমনটি প্রত্যাশা কংগ্রেস শিবিরের, যদিও এখনও নিজের ইচ্ছার কথা জানাননি রাহুল। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর।
মূল ভেন্যুতে ব্যাটিং বোলিং না করে বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। গ্র্যান্ড প্রেরিতে অনুশীলনের সুযোগ থাকলেও ইনডোরের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছেন স্কোয়াডের মাত্র 5 ক্রিকেটার। তাদের সঙ্গে না এসে টিম হোটেলেই ছিলেন হেড কোচ হাথুরু সিংহে। যদিও ভেন্যুতে গিয়ে সেন্টার উইকেটের পাশে নিজেদের ঝালিয়ে নিয়েছে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্টে বিস্তারিত। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সেই টার্ফের উইকেটে প্র্যাকটিস করছে। এমন না যে বাংলাদেশ দল এখানে আজ প্রথম অনুশীলন করছে, এর আগেও করেছে। তার পেছনে একটা কারণ ছিল, সেটা বৃষ্টির কারণে অনুশীলন মাঠ খেলার উপযোগী ছিল না। কিন্তু ম্যাচের ঠিক আগের দিন যখন বাংলাদেশ দলের জন্য আইসিসি সময় বরাদ্দ করে রেখেছিল ভেন্যু গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে, সেটা বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এই ইনডোরে এসে টার্ফের উইকেটে ব্যাটিং অনুশীলন করছে এবং সেটাও দলের সব খেলোয়াড় কিন্তু আসেননি। মাত্র 6 জন ক্রিকেটার, এর মধ্যে বিশ্বকাপের স্কোয়াডে থাকা 5 জন এবং এর বাইরে থাকা রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ট্রাভেল করা আফিফ হোসেন ধ্রুব অনুশীলন করছেন। নাজমুল হোসেন শান্ত রান খরায় ভুগছেন, তার ব্যাটে রান খুব দরকার। আমরা তাকে দেখেছি তিনি রান পেতে বা তার ছন্দ ফিরে পেতে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং অনেক সময় তার বল ব্যাটে ঠিকমতো আসছে না, তিনি বিরক্ত হচ্ছেন, তিনি স্টাম্প ভাঙছেন। আরেকজনের কথা বলতে হয় লিটন দাসও কিন্তু গত ম্যাচটাতে যদি আমরা বলি ভারতের বিপক্ষে খুব একটা রান পাননি, তারপরও সে লিটন দাস আজ অনুশীলনে নেই। তার চেয়ে বড় কথা বাংলাদেশ দল প্রথম ম্যাচ বিশ্বকাপের ভাইটাল ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে অনুশীলনে কিন্তু নেই হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে। বাকি দলের সবাই কিন্তু আছেন, তার মানে হেড কোচের যে দায়িত্বটা পালন করার কথা তিনি সেটা করছেন না, তিনি হয়তো বা হোটেলে বসে বিশ্রাম করছেন। শ্রীলঙ্কার 2 পেসার তারা কিন্তু সেন্টার উইকেটের পাশের যে উইকেটগুলো রয়েছে সেই উইকেটে বোলিং অনুশীলন করছে প্রায় আধা ঘন্টারও বেশি সময়। বাংলাদেশ দল কিন্তু বিশ্বকাপের মূল পর্ব শুরু করতে যাচ্ছে মূল মাঠে কোনো অনুশীলন না করে। গতকাল ফিল্ডিং প্র্যাকটিস করেছিল বাংলাদেশ দল, কিন্তু ব্যাটসম্যান বা বোলাররা মূল মাঠের যে অনুশীলন সুবিধা যেটা ম্যাচের আগের দিন আইসিসির প্রোটোকল অনুযায়ী যেই দল দুটো ম্যাচ খেলে তারা পেয়ে থাকে, বাংলাদেশ কিন্তু সেটা গ্রহণ করতে পারলো না। তবে শ্রীলঙ্কা দল কিন্তু ঠিকই গ্র্যান্ড প্রেরিতে অনুশীলন করেই কিন্তু তারা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে। পুরো দেশের চোখ রয়েছে এই 15 ক্রিকেটারের দিকে। তবে সবাই কিন্তু আমরা দেখছি ক্রিকেটাররা চেষ্টা করলেও ক্রিকেট বোর্ডের মাঝে প্ল্যানিং একটা সমন্বয়হীনতা। তবে সবকিছু ছাপিয়ে সবাই কিন্তু এটাই চায় যে বাংলাদেশ দল যেভাবে অনুশীলন করছে, যেভাবে নিজেদের প্রিপেয়ার করছে, এই প্রিপারেশন যেন যথেষ্ট হয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় এনে দিতে। ডালাসের মাস্টাং ক্রিকেট একাডেমি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ঘিরে উৎসবের আমেজ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে। ম্যাচের আগে ডালাসের ভেন্যু গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম ঘুরে তাদের সঙ্গে কথা বলেছেন লস্কর আল মামুন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ক্রিকেটটা বাঙালির রক্তে মিশে আছে। মার্কিন মূলকে 22 গজের খেলা অপরিচিত হলেও যুক্তরাষ্ট্র প্রবাসীরা এখনও লাল সবুজের জার্সিতে শেকড়ের টান ঠিকই খুঁজে। এবার সেই বিদেশ বিভুঁয়ে টাইগারদের কাছ থেকে দেখার অপেক্ষা যুক্তরাষ্ট্র প্রবাসীদের। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখতে উল্লেখযোগ্য বাংলাদেশি হাজির হয়েছেন ভেন্যু ডালাসে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলা আমরা দেখার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছি, আমি অলরেডি বলেছি, এবং এখানে একটা উৎসবমুখর পরিবেশ চলতেছে। বাংলাদেশ জয়ের মাধ্যমে এই ডালাস টেক্সাস গ্র্যান্ড প্রি থেকে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে এবং আমরা অতি আশাবাদ যে বাংলাদেশ এবার দ্বিতীয় রাউন্ডে খেলবে। দলের সাম্প্রতিক পারফরমেন্স যেমনই হোক না কেন, ডালাসে বাংলাদেশ দলের জন্য গলা ফাটাতে প্রস্তুত প্রবাসীরা। ডালাসে হচ্ছে খুব বড় একটা বাংলাদেশি কমিউনিটি আছে, তার পক্ষে থেকে সবাই মানে আমাদের টিমকে সাপোর্ট করবে, সেজন্য আমরা সেটা নিয়ে আমরা খুবই খুশি। যুক্তরাষ্ট্রে প্রায় দিন 20 ধরে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচ সহ 4 টি-20তে মাঠে নামলেও ডালাসে এটাই হবে টাইগারদের প্রথম খেলার অভিজ্ঞতা। খেলা দেখতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ডালাসে জড়ো হয়েছে বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে খেলবে পরবর্তী রাউন্ডে। যুক্তরাষ্ট্রের ডালাস গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সব তার উপরে ট্যাক্স ঢুকাই দিচ্ছে, আমরা তো মাঠ গিয়ে হেলাইছে। মানুষের ইনকামের সাথে খরচের সাথে কোনো মিল নাই। চাউলের বাজারে স্বস্তি নেই, মুদির বাজারে স্বস্তি নেই। বাজেট ঘোষণার পরপরই বাজারে উত্তাপ। আরেক দফা বাড়ল আদা, রসুন, ডাল সহ নিত্যপণ্যের দাম। এসি ফ্রিজের দাম বাড়ায় গরমে অতিষ্ঠ মানুষের ক্ষোভ। হঠাৎ সিপিডির ইউটার্ন, সংযত বাজেট প্রস্তাবে সরকারের বন্দনা। শিক্ষা স্বাস্থ্য গুরুত্ব দেওয়ার সাধুবাদ। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা অসম্ভব বলে মত। এবং ঐতিহাসিক 6 দফা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ইতিহাসের বাঁক বদলের মাহেন্দ্রক্ষণ ছিল 7 জুন, ধানমন্ডিতে ওবায়দুল কাদের।
এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ মৌটুসী আপনাকে। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।